সকাল ৬টা ৩৩। সাদা সিধা কলেজ ড্রেসে সকাল সকাল রাস্তার মোড়ে দাঁড়িয়ে মায়া। বসন্তের হালকা উষ্ণ কুয়াশার আবির্ভাব কাটিয়ে পূর্ব আকাশে সূর্যের লাল ছটায় আলোকিত পরিবেশ। চট্টগ্রাম মুরাদপুর আবাসিক এলাকা হওয়ায় সকালের পরিবেশটা বেশ শান্ত থাকে এখানকার। কোনরূপ যান্ত্রিক বা মানুষের কোলাহল তেমন থাকে না সাত সকালে। ব্যস্ততা দেখা যায় একটু বেলা গড়ালে। যান্ত্রিক পথযাত্রীদের সঙ্গে ছাত্রছাত্রীদের যাতায়াত দেখা যায় ৮টার মধ্যে। মায়া বাসা থেকে বের হয়েছিল আরও ভোরে, বলতে গেলে ৬টার দিকে। বাসা থেকে এই পুরো রাস্তা হেঁটে আসতে মায়ের ১৫ মিনিটের মতো সময় লেগেছে। বাকি ১৭ মিনিট ধরে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। মায়া হাতের ফাইলটা চেপে আশেপাশে তাকালো স্বচ্ছ চোখে। রাস্তার দুপাশে দোকানপাটগুলো অনেক আগেই খুলে বসে আছে দোকানদাররা। সকালের বেচাকেনা চলছে সেখানে। রাস্তায় যান্ত্রিক গাড়ির চলাচলও ভালোই দেখা যাচ্ছে। এর মধ্যে মায়া পশ্চিম পাশের রাস্তাটা ধরে ফুটপাতের কিনারায় দাঁড়িয়ে ঠিক হৃদের বাবার অফিসের বিল্ডিংয়ের নিচে। কাল মায়া এই অফিসটাতেই হৃদের সঙ্গে দেখা করেছিল, আর আজ সেখানে দাঁড়িয়ে আছে মায়া। গোটা ১৭ মিনিট পার হয়ে ১৮ মিনিটে ঠেকল ওর অপেক্ষার প্রহর। হৃদকাল মায়াকে সকাল সকাল আসতে বলেছিল, কিন্তু কখন বলেছিল সেই সময়টা দেয়নি। সেজন্য মায়া সারা রাত ছটফট করে রাতের ঘুম হারাম করে কাকডাকা ভরে উঠেই কলেজের জন্য একেবারে রেডি হয়ে চলে এসেছে। হৃদের সঙ্গে কথাবার্তা শেষ করে আবার সোজা কলেজে চলে যাবে এমনটাই মনস্থির করা। আজ মায়ের শেষ পরীক্ষা। প্রযুক্তি পরীক্ষাটা দিলেই এই যাত্রায় শেষ হবে। বিগত ২ দিন ধরে মায়ের পরীক্ষাগুলো খারাপ যাচ্ছে নিখোঁজ স্বামীর চিন্তায়। আজ স্বামীর খোঁজটা নিয়েই পরীক্ষা ভালো দেবে মায়া। এত চিন্তার মাঝে মায়া জুইকে ঘুমন্ত অবস্থায় রেখেই বেরিয়েছে বাসা থেকে। আরিফও ঘুমেছিল। দুজনের কাউকেই বলে আসেনি মায়া। এখন মায়াকে ওরা সকাল সকাল খুঁজলে কি হবে কি জানি। মায়ার খোঁজ না পেলে নিশ্চয়ই টেনশন করবে, কিন্তু মায়া কাউকে বলে আসতে পারেনি। যদি বলে বের হতে চাইতো তাহলে জুই হাজারটা প্রশ্ন করত মায়াকে, যার একটা উত্তরও আপাতত মায়ের কাছে নেই। আবার জুইয়ের সামনে মিথ্যা বলেও মায়া পার পায় না। জুই চট করে ধরে ফেলে মায়ের মিথ্যাটা। সেজন্য মায়া ইচ্ছে করেই জুইকে না জানিয়ে বেরিয়েছে বাসা থেকে। তবে কলেজে গিয়ে না হয় জুইকে কিছু একটা বলে বুঝিয়ে বলবে। আপাতত মায়া না হয় চুপিসারে নিজের কাজটা শেষ করুক, তারপর না হয় জুই বকা দিলেও শুনে নেবে। কিন্তু তারপরেও কাজটা হোক। তাছাড়া মায়া ওদের বিল্ডিংয়ের পাহারাদার চাচাকে বলে এসেছে সে শ্রেয়াদের বাসায় যাচ্ছে, সেখান থেকে সোজা কলেজে যাবে, এমনটা আরিফ বা জুইকে বলতে। যদি তারা মায়ের খোঁজে আসে তো। মায়ার মনে খানিকটা ভয় কাজ করলো নিজের দুঃসাহসিকতা নিয়ে। আশেপাশে জড়তায় নিয়ে আবারও তাকালো। রাস্তার পথচারী অনেকেই মায়ের দিকে তাকাচ্ছে। হয়তো মায়া এই অসময়ে কলেজ ড্রেসে রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্যই পথযাত্রীদের দৃষ্টিতে ভিড়ছে। মায়া হাঁসফাঁস করল। চোখ ঘুরিয়ে আশেপাশে পরিচিত কাউকে দেখতে পায় কিনা তা খুঁজল। যার কাছ থেকে হৃদ বা আসিফের খোঁজ করবে এমন কাউকে খুঁজল। মায়ের মনে হলো সে বোকামি করে ফেলেছে। ভেতরকার অস্থিরতা চেপে রাখতে না পেরে এত সকাল সকাল চলে এসেছে। মায়া ভাবল সে কি করবে, চলে যাবে নাকি আরও কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। চলে গেলে তো আর বের হতে পারবে না, একেবারে কলেজ টাইম ছাড়া। তখন তো জুই আরিফ ওরা দুজনই মায়ের পাশে থাকবে। তখন আর হৃদ খানের সঙ্গে মায়ের আলাদাভাবে দেখা হবে না, আর না ওর নিখোঁজ স্বামীর তথ্য নিতে পারবে। মায়া ভাবল আপাতত যাই হোক না কেন সে দাঁড়িয়েই থাকবে, যাবে না কোথাও। এবার মায়াকে যত বাজে দেখায় তো দেখাক, অন্তত আসিফের সঙ্গে দেখা না করে যাবে না ও। মায়ের অযাচিত সময় আরও ৫ মিনিট কাটল দাঁড়িয়ে থেকে। তারপর হুট করেই একই বিল্ডিং থেকে তাড়াহুড়োই নামলো আসিফ। ফরমাল গেটআপে সে, কানে ফোন চেপে, হয়তো জরুরি আলাপ সারছে সে। তবে সিঁড়ির গোড়ায় আসতেই পাহারাদার একজন লোক বিল্ডিংয়ের গেট টেনে ধরতেই আসিফকে বের হতে দেখল মায়া। মূলত গেটের শব্দে পেছনে ঘুরেছিল মায়া, যার জন্য আসিফের দৃষ্টি পড়ল এদিকটাই। সকাল সকাল মায়াকে বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ দ্রুত কল কেটে এগোলো সেই দিকে। কয়েক কদমের দূরত্ব ঘুচিয়ে মায়াকে ডেকে বলল, আরে ভাবি, আপনি এখানে কি করছেন, তাও এত সকালে? আসিফকে দেখে মায়ের চোখ মুখ উজ্জ্বল হলো খুশিতে। কিন্তু আসিফের মুখে ভাবি ডাক শুনল এমনটা মনে হলো মায়ার। প্রথমে অন্যমনস্ক হওয়ায় মায়া ভাবি শব্দটা তেমন লক্ষ্য করেনি, আবার হয়তো করেছে। কিন্তু আসিফের মতো একজন লোক মায়াকে হুটহাট অবুঝের মতো ভাবি ডাকবে কেন? এমনটা শোভা পায় না তাকে। আসিফ লোকটা ভালো, তাই মায়ের মনে হলো সে অযাচিত ভুল ডাক শুনেছে। কিন্তু তারপরও মায়া নিজের মনের সংশয় কাটাতে আসিফের করা প্রশ্নের উত্তরে সুন্দর করে হেসে বলল, আপনাদের কাছেই এসেছিলাম ভাইয়া। কাল হৃদ ভাই বলেছিল ওনার সাথে সকালে দেখা করতে, সেজন্য আসলাম। আপনি তাড়াহুড়ি কোথায় যাচ্ছেন ভাইয়া?
কোনো কাজে? ততক্ষণে আসিফ মায়ের সম্মুখে এসে দাঁড়ালো। ব্যস্ত গলায় বলল, জি আপু, আমি আপনাদের কাজেই বাইরে যাচ্ছিলাম। ভালোই হলো আপনি চলে এসেছেন। হৃদ ভাইকে আপনি 3 তলায় পাবেন। আপনি সিঁড়ি ধরে সোজা 3 তলায় যান। এই বিল্ডিংটা ভাইয়াদেরই, আপনি বরং ওপরে যান। ব্যস্ত ভঙ্গিতে পেছন ঘুরে আসিফ ততক্ষণে গেটের পাহারাদারকে ডেকে উঁচু গলায় মায়াকে সিঁড়ির পথে এগিয়ে দেওয়ার জন্য আদেশ করল। মায়ের দিকে ঘুরে মুখোমুখি হয়ে আসিফ বলল, আপনি যান আপু, দারোয়ান চাচা এগিয়ে দেবে। মায়া একটু আমতা আমতা করে নিজের মনের অযাচিত প্রশ্নটা করেই ফেলল আসিফকে। আসলে ভাইয়া, আপনি কি একটু আগে আমায় ভাবি ডেকেছেন? মায়ের কথায় আমতা আমতা করে বোকা হাসল আসিফ। তখন তাড়াহুড়োই কি বলে ফেলেছিল লক্ষ্য করেনি আসিফ। মায়ের এখন প্রশ্ন করাতে টনক নড়ল, কিন্তু সেটা মুখে প্রকাশ না করে বরং অস্বীকার করল মায়ের কথা। বলল, না আপু, আপনি হয়তো ভুল শুনেছেন। আসিফের কথায় মায়া খানিকটা লজ্জায় পড়ল। ওর অযাচিত প্রশ্নটা এইভাবে করা ঠিক হয়নি। সেজন্য সরি বলল আসিফকে। সরি ভাইয়া, আসলে আমার। মায়ের কথা শেষ করতে দিল না আসিফ। এর মাঝেই কথা কেটে অধৈর্য গলায় বলল আসিফ, ইটস ওকে আপু, আমি কিছু মনে করিনি, আপনি উপরে যান। কথাটা বলে আসিফ আর দাঁড়ালো না মায়ার সামনে। পেছন ঘুরে উল্টো পথে চলল তাড়াহুড়োই। বলা তো যায় না, বেফাঁসভাবে আবারও না ভাবি ডেকে ফেলে মায়াকে। তখন হৃদ ভাই ওকে আস্ত রাখবে না। মায়া বেশ কয়েকবার আসিফকে পেছন থেকে ডাকলো, কিন্তু সে শুনল না, বরং দ্রুত পা চালিয়ে বিল্ডিংয়ের অপর পাশে থাকা গ্যারেজের দিকে গেল। আপাতত গাড়ি নিয়ে হৃদের বলা কাজগুলো দ্রুত সারতে হবে, নয়তো দেরি হলে হৃদ ভাই আরও খেপে যাবে। তাছাড়া মায়াও চলে এসেছে। এবার যদি আসিফ কাজগুলো করতে দেরি করে, তাহলে অবশ্যই শনি নাচবে ওর কপালে। মায়া হতাশায় আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে ঘাড় ঘোরালো বিল্ডিংয়ের দিকে। পুরো মাথা উঁচু করে দেখল নাক উঁচু বিল্ডিংটায়। এই বিল্ডিংটায় কয়তলা হবে? মায়া কি গুনে দেখবে? বোকার মতো মায়া গুনে গুনে 7 তলায় গিয়ে ঠেকল। মায়া বুঝতে পারল পুরো বিল্ডিংটা 7 তলা। হৃদ খান থাকেন 3 তলায়। মায়ের কি একা যাওয়া ঠিক হবে কোনো ছেলের বাসায় এভাবে হুট করে, তাও এত সাত সকালে? মায়া ভাবল, হৃদ খান কি আর একা থাকবে এই বাসায়? অবশ্যই তার পরিবারের কেউ না কেউ থাকবে। হৃদ খানের পরিবারকে তো মায়া চেনে, নতুন আত্মীয় হয় ওদের। মায়াকে এত সকালে নিজেদের ফ্ল্যাটে দেখলে নিশ্চয়ই অবাক হবে তারা। মায়াকে প্রশ্ন করলে সে কি উত্তর দেবে তাদের? কি জন্য মায়া এত সকালে এখানে এসেছে? সত্যিটা তো বলতে পারবে না, মিথ্যা কিছু একটা বলতে হবে। ইতস্তত মায়া হাঁসফাঁস করল। কি এক বিপদে পড়ল মায়া নিজের নিখোঁজ স্বামীর খোঁজ করতে গিয়ে। জীবনে যে কাজ করার ছিল না, সেই কাজগুলো আজকাল করে বেড়াচ্ছে মায়া। বুকের চাপা শ্বাস ছেড়ে মায়া দ্বিধা নিয়েই বিল্ডিংয়ের ভেতরের দিকে হাঁটল। দারোয়ানের দেখানো সিঁড়ি ধরে সোজা 3 তলায় গিয়ে দাঁড়ালো। বেশ হাঁসফাঁস করে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজালো। জড়তার হাতে বেশ সময় নিয়ে পরপর কলিং বেল চাপল। 1 বার, 2 বার, 3 বার, পরপর বেশ কয়েকবার কলিং বেল চাপল একটু রয়ে শোয়ে। কিন্তু তারপরেও কাউকে দরজা খুলতে না দেখে মায়া এবার দিমনা করল এতবার কলিং বেল চাপাতে। মায়ার মনে হলো সকালবেলা হয় বাসার সবাই হয়তো এখনো ঘুমে, আর মায়া এই মুহূর্তে তাদের ঘুমের ডিস্টার্ব করছে এতবার কলিং বেল বাজিয়ে। মায়া মনস্থির করলো আর কলিং বেল বাজাবে না। সেই জন্য সুইচ বোর্ড হতে নিজের হাতটা গুটিয়ে নিতেই খট করে দরজা খুলল কেউ। তবে ওর সামনের দরজা নয়, বরং পেছনের ফ্ল্যাটের দরজা খুলে রাশভারী গলায় বলল, এদিকে আসো। মায়া চমকে পেছনে তাকালো, দেখল হৃদ দরজা ধরে ঘুমন্ত চেহারায় এলোমেলো চুলে দাঁড়িয়ে। দেখে বোঝাই যাচ্ছে কলিং বেলের চাপে সদ্য ঘুম থেকে উঠে এসেছে সে। মায়াকে এক মুহূর্ত দেখে হৃদ অবাক হয়েছে কিনা তা তার চেহারা দেখে ঠাউর করতে পারল না মায়া। তাকে স্বাভাবিকই মনে হলো মায়ার। তবে মায়া বেশ চমকিত হৃদের এলোমেলো চুল আর ঘুম জড়ানো চেহারায়। মায়ার মনে হলো এই প্রথম সে হৃদ খানকে দেখল। সে গুছানো নয়, পরিপাটি নয়, বরং এলোমেলো এক সুন্দর পুরুষকে দেখল, যে দেখতে শুধু আকর্ষণীয় নয়, বরং বিপজ্জনক মোহিত। মায়া বিবাহিত না হলে বা স্বামীর জন্য মায়ার মনটা না কাঁদলে এতক্ষণে নিশ্চয়ই হৃদ খানের এই রূপে গলে পড়ত সে। তবে মায়া মানতে বাধ্য, লোকটা আসলেই অতিমাত্রায় সুন্দর আর নজর কাড়া সুদর্শন। হৃদ মায়াকে ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে দরজা ধরেই হালকা কপাল কোঁচকায়। মায়ের অপলক দৃষ্টি ওর মনোভাব বুঝতে দেরি হলো না হৃদের। স্বাভাবিকের ন্যায় হৃদ দরজা ছেড়ে ভেতরের দিকে যেতে যেতে মায়াকে উদ্দেশ্য করে বলল, ভেতর থেকে দরজাটা লক করে দাও। হৃদ চলে যেতেই মায়ার টনক নড়ল। মনে মনে নিজেকে ধিক্কার দিল হৃদকে বেহায়া নজরে দেখায়। ছি, জীবনে সুন্দর ছেলে দেখেনি মায়া, এভাবে কারো দিকে তাকিয়ে থাকতে হয়। লোকটা নিশ্চয়ই মায়াকে খারাপ ভাবছে।
এমনি এই লোক মায়াকে খারাপ খারাপ প্রস্তাব দেয়, পরকীয়া করতে চায়। এখন মায়ের বেহায়া দৃষ্টিতে লোকটা নিশ্চয়ই মনে করবে মায়া তার রূপে গলে গিয়ে পরকীয়ার সম্পর্কে রাজি হয়েছে। মায়া বেশ অসহায় মনে করলো নিজের ভাবনায় নিজেকে। আজকাল ওর নিজের সাথে কি হচ্ছে সেটা ঠাহরি করতে পারছে না সে। মায়ের মনে হচ্ছে ও অদৃশ্য কোথাও আটকে গেছে, কে ওর ফিলিংস নিয়ে খেলছে, কিন্তু কে তা জানে না মায়া। আর এখানেই মায়া অসহায় হয়ে পড়েছে। চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া হৃদের পেছন পেছন ছুটল ফ্ল্যাটের ভেতরে। হৃদের কথা মতো দরজা লাগিয়ে পেছনে ঘুরতেই চোখে পড়ল ভেতরকার সাজানো গুছানো সুন্দর একটি ফ্ল্যাট। মায়া অবাক নেত্রে চারপাশ দেখল। পুরো 3 তলার সমন্বয়ে এই ফ্ল্যাটটি তৈরি। এপাশ ওপাশ দুপাশ মিলিয়ে একটা ফ্ল্যাট, যার জন্য মায়া তখন দুটো ফ্ল্যাট ভেবে বিপরীত পাশের দরজাটাতে কলিং বেল চাপছিল। কিন্তু হৃদ অপর দিকের দরজা খুলেছিল। প্রথমত বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না এখানে দুটো নয়, বরং একটা ফ্ল্যাট রয়েছে। মায়া ভেতরে ঢুকতে ঢুকতে চোখ ঘুরালো বিলাসিতায় ভরপুর ফ্ল্যাটের সৌন্দর্যের দিকে। এত সাজানো গোছানো সুন্দর ফ্ল্যাটটিতে হৃদকে ছাড়া আশেপাশে আর কাউকে চোখে পড়ল না মায়ার। মায়ের চোখ যখন ফ্ল্যাটের আভিজাত্য মাপতে ব্যস্ত, তখন হৃদ মায়ের ধ্যান ভেঙে পুনরায় বলল, এত সকালে আসলে যে? মায়া অল্প চমকে হৃদের দিকে তৎপর করে তাকালো জড়তার চোখে। জামাইয়ের খোঁজে দিশেহারা হয়ে থাকতে না পেরে সকাল সকাল আপনার কাছে চলে এসেছি তার তথ্য নিতে। এটা বলবে মায়া? এটা বললে নিশ্চয়ই হৃদ খান মায়াকে পাগল ছাগল মহিলা ভাববে, আবার জামাই পাগলও ভাবতে পারে। তখন বিষয়টা ভালো দেখাবে না বলে মায়া মিথ্যে করে মিনমিন স্বরে বলল, কাল আপনি আমায় সকাল সকাল আসতে বলেছিলেন, কিন্তু কয়টায় আসবো সেটা বলেননি। সেজন্য আন্দাজে এখন চলে আসলাম। আসলে একটু পর আমার তাড়া আছে, তো তাই। 8টায় আমার পরীক্ষা আছে, সেজন্য এখন না আসলে পরে আর সময় পেতাম না। হৃদ দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু আমার জানা মতে তোমার পরীক্ষার খাতা দেয় 9:45-এ আর শুরু হয় 10টায়, রাইট? মিথ্যা বলে ধরা পড়ে যাওয়ায় মায়া এবারও মিনমিন করল। তারপর নিজের হয়ে গাইগুই করে ফের মিথ্যা বলল, আমার 8টায় কলেজে একটা কাজ আছে, দ্রুত যেতে হবে বলেই এত সকালে আসলাম। হৃদ নিজের এলোমেলো চুলগুলো 2 হাতে ব্রাশ করে পিছনের দিকে ঠেলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো দেয়াল ঘড়ির দিকে। 6:42 বাজে। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়াও সেই দিকে তাকালো। হৃদ জানে মায়া মিথ্যে বলছে। স্বামীর খোঁজে যে তার কাছে সকাল সকাল চলে এসেছে সেটাও বুঝল, তবে সে ধরা দিল না। এই মুহূর্তে ধরা দিলেই সমস্যা। এই মহিলা তখন হৃদের সুন্দর একটা মুহূর্তে দারুণ একটা প্ল্যানিংটা নষ্ট করে দেবে। হৃদ ঘড়ি থেকে দৃষ্টি সরিয়ে ফের মায়ার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মায়াও তখন সবে দেয়াল থেকে দৃষ্টি সরিয়ে হৃদের দিকে তাকিয়েছিল। দুজনের দৃষ্টি মেলাতে মায়া ইতস্ততায় নত মস্তিষ্কের হলো। জড়তার গলায় বলল, বাসায় আর কেউ নেই? আপাতত নেই। মায়া চমকে হৃদের দিকে তাকালো। সে কি, মায়া কি ভুল করে একা একটি ছেলের ফ্ল্যাটে ঢুকে পড়েছে? এখন কেউ যদি ওদের একত্রে দেখে নেয় তাহলে কি হবে? নিশ্চয়ই মায়ের নামে বদনাম উঠবে 2 ছেলে মেয়ে একা একা বাসায় থাকায়। তাছাড়া হৃদ খান কেমন না কেমন চরিত্রের, মায়া ঠিকঠাক জানেও না। যদিও কোনো মেয়ে ঘটিত বিষয় আজ পর্যন্ত মায়ের জানাশোনা বা চোখের মধ্যে পড়েনি, তারপরেও মায়া হৃদ খানকে ভালো বলতে পারছে না। তার কারণ অন্য সব মেয়েদের সাথে হৃদ খান কেমন তা জানা নেই, তবে মায়ের সাথে এই লোক ভীষণ খারাপ। মায়াকে উল্টাপাল্টা কথা বলে, পরকীয়ার প্রস্তাব দেয়, হুটহাট কাছে চলে আসে, আবার বাজে ইঙ্গিতও দেয়, আবার গা ঘেঁষে বসেও পড়ে। এমন লোকের চরিত্র কি ভালো হবে? মায়ের জন্য রিস্ক না? মায়া ভাবল সে দ্রুত হৃদের থেকে তথ্যগুলো নিয়ে চলে যাবে, সেজন্য সোজা কথাই বলল, লোকটার খোঁজ পেয়েছেন? ব্ল্যাক কফি চিনি ছাড়া, কিচেন ওইদিকে। মায়ের কথার বিপরীতে হৃদ কথাটা বলেই আঙুল তুলে ফ্ল্যাটের কিচেনটা দেখালো। মায়ের থেকে অনুমতি নয়, বরং আদেশ করল তাকে কফি করে দেওয়ার। হৃদের কথার মাঝে মায়া তীব্র অধিকারবোধ মনে করল, কিন্তু কিসের এত অধিকার হৃদের? সম্পর্কে বেআইন হয় বলে? হয়তো। তাছাড়া নতুন মেহমান বাসায় আসলে তাকে দিয়ে কেউ কাজ করায়? উল্টো হৃদ খানের উচিত মেহমান হিসেবে মায়াকে চা নাস্তা করে খাওয়ানো। সে জায়গায় মায়া এই লোকের জন্য কফি করবে। মায়া অবাক হওয়ার সুরে জানতে চাইল, আমি? প্রায় 6:45। এত সকালে নিশ্চয়ই খেয়ে আসনি? আপাতত দুজনের জন্য নাস্তা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। অবাকে মায়ের চোয়াল ঝুলে পড়ল। একটার পর একটা অর্ডার। সে কি এই লোকের কাজের মহিলা হয় নাকি? নাকি তার বউ, যে এত অধিকার দেখিয়ে অর্ডার করলো? মায়া হতবুদ্ধি হয়ে আওড়ালো, তৈলাক্ত খাবার পছন্দ না আমার, সাদামাটা কিছু বানাবে। নিজের কথা শেষ করেই হৃদ ড্রয়িং রুম পার হয়ে নিজের রুমের দিকে গেল। হৃদকে চলে যেতে দেখে মায়া তাড়াহুড়ো পেছন ডাকল হৃদকে। আরে এই যে, কোথায় যাচ্ছেন আপনি? আমার কথাটা তো শুনুন।
ওই লোকটার খোঁজ পেয়েছেন আপনি? হৃদ মায়ের কথার উত্তর করল না, বরং চলে যেতে যেতে নিজ বাক্যে বলল, কিচেনে সব রাখা আছে, চেক ইট। মায়ের হৃদের চলে যাওয়ার দিকে বিস্ময়ে তাকালো। ভারী অদ্ভুত লোক, সাত সকালে ডেকে কাজের মহিলা বানিয়ে দিল। একবার মায়াকে জিজ্ঞেস পর্যন্ত করল না আদৌ সে রান্না টান্না পারে কি না। মায়ের হৃদের চলে যাওয়ার দিকে আরও একবার তাকিয়ে হাতের পরীক্ষার সাদা ফাইলটা সোফা টেবিলের ওপরে রাখল। হৃদের দেখানো কিচেনে ঢুকতেই দৃষ্টি বিস্মিত হলো। বেশ বড় সড়ো আর সুন্দর গোছানো কিচেন। দেয়ালের ওয়ালেট ক্যাবিনেটের উপর জায়গায় জায়গায় ছোট কাগজের টুকরোর নাম লেখা, কোথায় কোন জিনিস আছে। মায়া ভ্রু উচালো। বড়লোকই কারবার সারবার। এই হৃদ খানের আরও কয়টা বাড়ি আছে কে জানে। ঢাকা টু চট্টগ্রাম এই নিয়ে মায়া 3টে বাড়িতে গেল। বজ্জাত লোক চট্টগ্রামে এসেও পরিবারের সঙ্গে থাকে না, এই খালি বাড়িতে পড়ে আছে। মায়া শুনেছে হৃদ খান নাকি ঢাকার খানবাড়িতেও থাকেন না, আলাদা নিজের বাড়িতে থাকে। এই লোকের কি এমন দুঃখ থাকতে পারে যে পরিবারের সাথে না থেকে আলাদা থাকে? হিংসুটে লোক। আসলে বেশি মানুষ পছন্দ করে না বলেই এমনই সমাজ ছাড়া আলাদা থাকে। এই লোক বিয়ে করলেও হয়তো এমন বগুড়ে মেয়ে দেখে বিয়ে করবেন যার মাথার তার ছিঁড়া হবে। সহজ ভাষা উল্টো বুঝবে। আল্লাহ জানে কোন মেয়ের কপাল ফাটবে হৃদ খানের মতো ঘাড়তাড়া মানুষকে স্বামী হিসেবে পেয়ে। মায়ের তো এখনই হৃদ খানের বইয়ের জন্য মায়া হচ্ছে। আহারে বেচারি। সেলফ খুঁজে খুঁজে নুডলসের আয়োজন বের করলো। অল্প ঝালে হাতে হাতে কাজ চালিয়ে নুডলস বানালো। মায়ার জানা হৃদ ঝাল খেতে পারে না, একবার শুনেছিল, সেজন্য কম ঝালের আয়োজন করলো। আপাতত নুডলসের থেকে বেশি কিছু মায়া বানাতে পারবে না, কারণ অন্যের বাসায় এসে যা খুশি রান্না করা যায় না, বিষয়টা খারাপ দেখায়। তাছাড়া কিছু রান্না করতে গেলে বেশ সময়ের প্রয়োজন হয়, যেটা আপাতত মায়ের হাতে কম। তাছাড়া মায়ের জলদি জলদি হৃদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়তে হবে। এত সময় নিয়ে দুজন মানুষ একই ফ্ল্যাটে দরজা লাগিয়ে থাকাটা ভালো দেখায় না। মায়া রান্না শেষ করে বড় বাটিতে নুডলস ঢেলে ডাইনিংয়ে রাখতে রাখতে হৃদের রুমের দিকে উকি মারল। দরজা এখনো বন্ধ। ছেলে মানুষ এত কি আয়োজন করে ফ্রেশ হয় আল্লাহ জানে। মায়া নুডলসের বাটি রেখে ফের কিচেনে গেল। হৃদের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ডাইনিংয়ে আসতে আসতে হৃদের মুখোমুখি হলো। ততক্ষণে হৃদ গোসল সেরে সাদা পাঞ্জাবি পরে ডাইনিংয়ের চেয়ার টেনে বসল। একদম গোছানো আর পরিপাটি হৃদ খান। সকালে ঘুম থেকে ওঠা এলোমেলো হৃদ খান আর নেই। মায়া হৃদের দিকে তাকাতে তাকাতে হাতের কফিটা হৃদের দিকে এগিয়ে দিল। হৃদ কফি হাতে নিয়েই মায়ের দিকে তাকিয়ে চুমুক বসালো। এত সকালে নুডলস খাবো? নুডলস ছাড়া আর কিছু বানাতে পারো না? হৃদের কথায় মায়া চেয়ারের পেছনে দাঁড়িয়ে মিনমিন করে বলল, পারি। তাহলে বানালে না কেন? অন্য কিছু বানাতে সময়ের প্রয়োজন, কিন্তু আমাকে তো এখন চলে যেতে হবে, সেজন্য নুডলস ছাড়া আর কিছু আমি দ্রুত বানাতে পারিনি। হৃদ কিছু বলল না মায়াকে। আপাতত কিছু বলার ইচ্ছে নেই, তার অন্য চিন্তা, কাজ সুন্দরভাবে শেষ হলেই হয়। হৃদ হাতের কফিটাতে চুমুক বসাতে বসাতে মায়ের উদ্দেশ্যে বলল, প্লেটে সার্ভ করো। মায়া চমকে গোল গোল চোখে তাকালো হৃদের দিকে। আশ্চর্য, মায়া এই লোককে বেড়ে খাওয়াবে কেন? এই লোকের কে হয় মায়া? কিছুই তো না, অথচ এমন অধিকার দেখাচ্ছে যেন মায়ের উপর সব থেকে বেশি অধিকার এই লোকের। আজব, সামনে রাখা আছে অথচ মায়াকে বলছে বেড়ে খাওয়াতে। মায়া মনে মনে চাইল হৃদের মুখের ওপর মানা করে দেবে। সে বলবে, আমি আপনাকে বেড়ে টেড়ে খাওয়াতে পারবো না, রেঁধে এনেছি, এবার নিজের হাতে খেলে খান, নয়তো খাওয়া লাগবে না। অথচ মনের কথাগুলো মায়া বলতে পারল না, হৃদের কাছে সাহায্য চেয়েছে বলে। মায়া যদি সামান্য বেড়ে খাওয়াতে মানা করে, তাহলে হৃদও মায়াকে ওর নিখোঁজ স্বামীর তথ্য দেবে না বলে। মায়া বাধ্য হয়ে হৃদকে প্লেটের নুডলস তুলে দিয়ে চামচ এগিয়ে দিল। হৃদ নুডলসের প্লেটে চামচ দিতে দিতে মায়ের উদ্দেশ্যে বলল, দ্রুত খাওয়া শেষ করো, মানুষ আসবে। কিসের মানুষ? হৃদের কথায় চমকে মায়া কথাটা বলল। হৃদ তখনও মায়ের দিকে তাকালো না, সে ততক্ষণে নুডলস চামচে মুখ তুলে ফেলেছে। হৃদের অল্প অল্প কথা মায়াকে মাঝে মধ্যে ভীষণ রাগ দেয়। মায়া উত্তেজনায় হৃদকে ফের প্রশ্ন করবে, তখনই দরজার কলিং বেল বেজে ওঠে আচানক। মায়া চমকে ভয়ার্ত মুখে দরজার দিকে তাকিয়ে হৃদের দিকে তাকালো। লোকটার কোনো ভাবান্তর নেই, সে চুপচাপ খেয়ে যাচ্ছে তো যাচ্ছেই। বাসায় কে আসলো? ওদের দুজনকে একত্রে দেখলে কি হবে সেটার টেনশনে মায়া ভয়ে অস্থির হলো। দরজার দিকে তাকিয়ে মায়া অস্থির চিত্তে বলল, কে জানি এসেছে, আমাদের দুজনকে দেখে যদি খারাপ ভাবে। মায়ের কথায় হৃদ বেশ বিরক্ত হলেও মায়ের দিকে তাকালো না, বরং খেতে খেতে ভারী গলায় বলল, আসিফ হবে। সত্যি? হৃদ আর উত্তর করল না, সে আপাতত খাবারটা শেষ করতে চাচ্ছে। পরপর কলিং বেল বাজতেই মায়া ইতস্ত করে দরজা খুলে দিল। চোখ পড়ল কালকের সেই রাহাত ছেলেটি, যে মায়াকে রিফাতের হাত থেকে বাঁচিয়েছিল,
মায়া এই ছেলেকে সকাল সকাল হৃদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেল। যদি মায়াকে খারাপ মেয়ে ভাবে, রাহাত যদি বলে দেয়, তাহলে রাফিদ ভাই নিশ্চয়ই আরেক কেউ বলে দেবে। মায়া ভয়ার্ত মুখে রাহাতের হাসি মুখটার দিকে তাকিয়ে ভীতু গলায় বলল, ভাইয়া আপনি? রাহাতের ছটফট উত্তর আসলো তক্ষুনি। হাতের প্যাকেটগুলো মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, জি ভাবি, আমি। আসিফ ভাইয়া আপনাদের জন্য খাবার পাঠিয়েছে, নিন। মায়া ভয়ে ভয়ে খাবারের প্যাকেটগুলো হাতে নিতেই রাহাত তাড়া দেখিয়ে চলে যেতে যেতে বলল, আসি ভাবি, কিছু প্রয়োজন হলে ডাকবেন, আমি নিচে আছি। আসসালামু আলাইকুম। গমগমে পায়ে দ্রুত সিঁড়ি ধরে নিচে নেমে গেল রাহাত। মায়া সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ছেলেটা মায়াকে খারাপ চোখে দেখেনি। ভয় কাটল। মায়া দরজা লাগিয়ে ফের ডাইনিংয়ে আসলো। হাতের প্যাকেটগুলো টেবিলের ওপর রাখতে রাখতে বলল, আসিফ ভাইয়া খাবার পাঠিয়েছে আপনার জন্য, নিন। কথাগুলো বলতে বলতে প্যাকেটের ভেতরের খাবার বক্সগুলো খুলে হৃদের সামনে রাখল। আমি অলরেডি ডান, তুমি শেষ করো। সমস্যা নেই, আমি ঠিক আছি, খাওয়া লাগবে না, আমি কলেজে গিয়ে কিছু খেয়ে নেব। ওকে। হৃদ বিরক্তি কণ্ঠে কথাটা বলল। মায়া বেশ লজ্জিত হলো হৃদের এইভাবে বলতে দেখে। মানুষ তো দুই একবার এমনিতেই সাধে খাওয়ার জন্য, অথচ এই লোক মায়াকে একবারও সাধল না মায়া না করাতে। মায়ের তো সত্যি খিদে পেয়েছে। মায়া লজ্জিত হয়ে যেতে নিতেই হৃদ পিছনে ডেকে বলল, আমার কথা আছে, বসো এখানে। মায়া ভাবল ওর স্বামীর বিষয়ে কিছু বলবে, সেজন্য চেয়ার টেনে সঙ্গে সঙ্গে বসে পড়ল হৃদের পাশে। তীব্র আগ্রহ নিয়ে হৃদের মুখের দিকে তাকাতেই হৃদ একটা প্লেটে মায়ের জন্য আসিফের আনা খাবার বক্সগুলো থেকে খাবার তুলে বেড়ে মায়ের সামনে প্লেট রাখতে রাখতে বলল, লিসন, আমি ফ্রিতে কিছুই করি না, করার ইচ্ছেও নেই। মানব দরদি কিন্তু আমার বাবা, আমি নই। সেক্ষেত্রে বিনিময় ছাড়া কোনো কাজ আমার হাতে ওঠে না। তোমার ক্ষেত্রেও তাই। আমার কাছে সাহায্য চেয়েছো, আমি অবশ্যই করব, কিন্তু তার বিনিময় আমাকে দিতে হবে। সোজা কথা বলতে গেলে এক হাতে নিন, অন্য হাতে দিন, মানে হাতে হাতে সম্পর্কের বিষয়টা। কিন্তু তুমি আমার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে পারবে না, কারণ তোমার কাছে এত টাকা নেই। নাই থাকতে পারে, ছোট মানুষ তুমি, এত টাকা থাকার কথাও না। সেজন্য আমি অফার করেছিলাম তোমার 2টো কিডনি থেকে একটা কিডনি আমাকে দিয়ে দিতে। আমি তা বিক্রি করে 2 লাখ টাকা এমনিই পেতাম, কিন্তু তুমি তাতে রাজি নাও, কারণ তোমার ধারণা তুমি মরে গেলে তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে। আসলে এমনটা আমারও ধারণা, বউ মারা গেলে স্বামীর আরেকটা বিয়ে করা উচিত। আচ্ছা যাই হোক, তুমি যখন তোমার একটা কিডনি দিতে ইচ্ছুক নয়, সেজন্য আমি ভাবলাম তোমার না, তোমার স্বামীর একটা কিডনিতে ডিল ডান করি। আমি তাকে খুঁজে পেলে তার একটা কিডনি আমি রেখে দেব, আমার পাওনা 2 লাখ টাকার দায়ে। এতে তুমিও মরবে না, তোমার সংসারে দ্বিতীয় নারীও আসবে না, আমাদের পরকীয়ার সম্পর্কটাও থাকলো। তবে ভয় নেই, একটা কিডনি দিয়েও কিন্তু মানুষ অনেক বছর বাঁচে, মরে না। হৃদের মুখে আবারও পরকীয়ার প্রস্তাবটা পেয়ে নাক মুখ কুচকালো মায়া। দুনিয়াতে এত সম্পর্ক থাকতে মায়াকে কেন এমন বাজে একটা কুপ্রস্তাব দেয় মায়া বোঝে না। তারপরেও মায়া এখন গলা উঁচিয়ে হৃদের সাথে তর্ক করতে চাইল না। যেহেতু হৃদ মায়াকে ডেকেছে, এখন নিশ্চয়ই কিছু বলবে। তাছাড়া কিডনি মায়ার যাক বা ওর স্বামীর, কথা তো একই, লোকটাকে খুঁজে পেলেই তো হলো। মায়ের হৃদের কথায় ঘাড় বেঁকে সম্মতি দিল। মায়ের সম্মতি দিতে দেখে হৃদ একটা ভ্রু উচালো। নারী আসলে সব পারে, স্বামীর কিডনি তার অগোচরে বিক্রি পর্যন্ত করে দিতে পারে, তারপরেও নিজের সংসারে পরনারী চায় না। হৃদ মায়াকে তীক্ষ্ণ নজরে দেখতে দেখতে পাশ থেকে টিস্যুর বক্স তুলে মুখ মুছল। মায়ের উদ্দেশ্যে একই ভঙ্গিতে বলল, আপনি ঘাড় বাঁকালে তো হবে না, ডিল ইজ ডিল। প্রসঙ্গটা আমার 2 লাখ টাকার, বুঝলেন? টাকা লেনদেন নিয়ে আমি কাউকে বিশ্বাস করি না, সেজন্য একটু পর আসিফ উকিল নিয়ে আসবে, কিছু কাগজপত্র আপনাকে দেবে, সেগুলো সুন্দর করে সাইন করে দেবেন। কাগজগুলো হলো আমাদের মধ্যকার ডিল হয়েছে সেটার প্রমাণপত্র, বুঝলেন? কাজ হওয়ার পর আপনি যেন অস্বীকার করতে না পারেন, সেজন্য কাগজে কলমে সাক্ষী আর কি। আর একটা কথা, উকিলের সাথে মনে হয় একটা কাজীও আসবে। হৃদের কথার মাঝে অস্থির গলায় ফোড়ন কাটল মায়া। সে কি, কাজী কেন? আগে আমাকে বলতে দেন, তারপর আপনি নিজের মুখ খুলবেন। সরি, আপনি বলেছিলেন আপনাদের বিয়ের কোনো সাক্ষী বা প্রমাণ টমান নেই, এমনকি কাবিননামাও নেই, সব আগুনে পুড়ে ছাই। আসলে আগুনে পুড়ে ছাই হলেও কিন্তু বিয়েটা হয়েছিল, সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। যদিও মুখে অস্বীকার করেন তাহলে সেটা কিন্তু মহাপাপ হবে। সমাজ সত্যি মিথ্যা যাচাই করবে পরে, কিন্তু এক স্বামী রেখে অন্য স্বামীর ঘর করা ইসলামে নিষেধ, মহাপাপ বলে গণ্য। সেজন্য আমি আপনাকে মহাপাপ থেকে বাঁচাতে চাই, বুঝলেন? শত হোক আপনি আমার সম্পর্কে আত্মীয় হন, তারপর আপনি একজন ছোট মানুষ, সেজন্য ভাবলাম আপাতত আমি না হয় আপনার গার্ডিয়ান হয়ে কিছু দায়িত্ব কাঁধে তুলে নিলাম। কি বলেন, আমার দায়িত্ব নেওয়াতে আপনার কোনো সমস্যা আছে? আপনার ভালোর জন্য বলছিলাম। হৃদের কথায় মায়া অসম্মতি জানায়।
যার অর্থ ওর কোনো সমস্যা নেই। হৃদ আপাতত ওর হয়ে দায়িত্ব কাঁধে তুলে নিলে। হৃদের কূটনৈতিক বুদ্ধির জোর দেখা গেল তক্ষণই। মায়াকে ফের নিজের কথার জালে ফাঁসাতে ফাঁসাতে বলল, তো কাজের ব্যাপারে যেটা বলছিলাম, আসিফকে পাঠানো হয়েছে উকিল আর কাজী সাহেবকে আনতে। উকিল আমার জন্য আর কাজী সাহেব আপনার জন্য রাখা হয়েছে। উকিলের বিষয়টা হয়তো এতক্ষণে আপনি বুঝে গেছেন। আমাদের মধ্যকার ডিলের জন্য কাগজপত্র নিয়ে আসবে। আর কাজী সাহেব আপনার জন্য ডাকা হয়েছে কারণ একটু পর আপনার বিয়ে হবে, সেটা রেকর্ড করা হবে। তবে বিয়েটা কিন্তু সত্যি না, মিথ্যা মিথ্যা একটা বিয়ের কাহিনী করতে হবে আর কি। বিয়ে? বিয়ে কেন? শুনেছি আপনার স্বামী নাকি অনেক ধূর্ত, ক্রিমিনাল মাইন্ডের, খারাপ প্রকৃতির লোক, খালি নিজের স্বার্থ বোঝে। এমন ব্যক্তির কাছে আপনাদের বিয়ের মিথ্যা প্রমাণ জোগাড় করা কিন্তু কোনো ব্যাপার না। চাইলেই টাকা দিয়ে 1000টা মিথ্যা প্রমাণ জোগাড় করতে পারবে। তবে আমার মনে হয় না সে এমন করবে। আমার মনে হয় সে আপনাদের বিয়েটা সমাজের সামনে অস্বীকার করে আপনাকে সারা জীবন ডিভোর্স না দিয়ে ঝুলিয়ে রাখবে। তখন আপনি কিন্তু স্বামীকে ডিভোর্স না দিলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। আমাদের ধর্মে কিন্তু সেই স্বীকৃতি নেই। যদি সে আপনাকে মেনে নেয় তাহলে তো সমস্যা নেই, আমাদের এই রেকর্ডের বিয়েটার দরকার পড়বে না। আর যদি অস্বীকার করে তাহলে অন্তত আজকের বিয়েটার রেকর্ড শুনিয়ে কোর্টে আপনার পরিবার ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তখন আপনার স্বামীর কিছু করার থাকবে না। কাজে যখন বিয়ে পড়াবে তখন সম্পূর্ণটা রেকর্ড হবে। কিন্তু বর ছাড়া একা একা কবুল বললে হবে? রেকর্ডে তো ছেলে মেয়ে দুজনকেই থাকতে হবে। আমি একা একা কবুল বললে ধরা পড়ে যাব না? এটা অবশ্য ভারী চিন্তার বিষয়। এই বিষয়টা আমার মাথায় আসেনি। আপনি একা কবুল বললে তো হবে না, তাই না? যেহেতু প্রমাণের জন্য মিথ্যে বিয়েটা হচ্ছেই, সেহেতু ছেলে মেয়ে দুজনের গলার আওয়াজ প্রয়োজন পড়বে। কিন্তু এই মুহূর্তে ছেলে পাবো কোথায়? হৃদ ভাবুক হওয়ার ভান ধরল। মায়া খানিকটা ভেবে বলল, আসিফ ভাইয়াকে না হয় বলুন আমার সাথে মিথ্যে মিথ্যে কবুল বলতে। মায়ের কথায় হৃদ খানিকটা নড়ে চড়ে বসল। তার সাজানো গুছানো সুন্দর প্ল্যানিংটাতে কিভাবে জল ঢেলে দিতে চাইছে এই মহিলা। হৃদ অসন্তুষ্ট গলায় বলল, আরে না, আসিফকে দিয়ে হবে না। আসিফ থাক। আচ্ছা, আমাকে দিয়ে হবে না? আপনার এই উপকারটা বরং আমিই করে দিই। দায়িত্ব যেহেতু নিয়েছি, এইটুকু উপকার তো করাই যায়। আচ্ছা, লোকটার তথ্য তো আমি জানি না তেমন। এখন বিয়েতে যদি ওনার পরিচয়ের দরকার পড়ে তাহলে দেব। আপাতত আমার পরিচয় দিয়ে আপনার মিথ্যে বিয়েটা কমপ্লিট করব। তারপর আপনার স্বামীর পরিচয় পেলে নতুন করে ভয়েস এডিট করে আমার নাম কেটে না হয় আপনার স্বামীর নাম ঠিকানা বসাবো। মায়া ঘাড় বাঁকা করে সম্মতি দিল। এই মুহূর্তে হৃদকে মায়ের খারাপ মনে হচ্ছে না, বরং ভালোই মনে হচ্ছে। লোকটা মায়ের কত বড় উপকার করতে চাইছে। মায়া বেশ ফুরফুরি মেজাজে নাস্তা শেষ করতেই আসিফ, কাজী আর উকিল নিয়ে হাজির হলো। পেছন পেছন রাহাতের সঙ্গে রাফিন, সোহান নামক আরও 2টা ছেলে আসলো হৃদ ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকবে বলে। আবার দেখা যায় তাদের দুজনকে মায়ের পক্ষের সাক্ষী হতে। মায়া হৃদের কূটনৈতিক বুদ্ধির খতিয়ান বুঝতে পারল না, বরং হৃদ মায়াকে ভুলভাল বুঝিয়ে সোফায় গিয়ে বসল দুজন, তাও দূরত্ব নিয়ে। উকিল সাহেব মায়ের দিকে বিয়ের রেজিস্ট্রি পেপার এগিয়ে দিতেই মায়া সুন্দর করে সাইন করে দিল। ও মনে করল কাগজগুলো ওদের চুক্তিপত্রের। মায়ের মুখোমুখি কাজী সাহেব বসা। তিনি মায়ের রেজিস্ট্রি পেপার সাইন করার পরপরই হৃদ মায়ের কাবিননামা এগিয়ে দিল। মায়া তাতেও সাইন করল, কিন্তু বরের জায়গাটা খালি দেখে হৃদের দিকে তাকালো এক পলক। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। হৃদ পূর্ব থেকেই মায়ের দিকে তাকিয়েছিল, মূলত মায়ের দিকে উপস্থিত সবাই তাকিয়ে। মায়া জড়তার জন্য সবার সামনে হৃদকে প্রশ্ন করতে পারল না যে কাবিননামায় বরের জায়গাটায় কে সাইন করবে সেটা। মায়া কাবিননামা সাইন করে কলমটা রাখল। কাজী সাহেব হৃদের দিকে একই কাবিননামা এগিয়ে দিতে চাইলে হৃদ হাতের ইশারায় থামতে বলল ওনাকে। হৃদ পরে সাইন করে নেবে এমনটা হাতের ইশারায় বোঝাতেই কাজী সাহেব আর কথা না বাড়িয়ে বিয়ে পড়ানো শুরু করলেন। কাজী সাহেব হৃদের নাম, তার বাবার নাম নিয়ে বিয়ে পড়ানো শুরু করলে আসিফ হৃদের ফোনের রেকর্ড অন করে টেবিলের সামনে রাখল। পুরো বিয়েটা রেকর্ড করার মধ্য দিয়েই সম্পন্ন হলো। মায়া বুঝলই না কোনো মিথ্যে বিয়ে টিয়ে নয়, বরং সত্যিকার শক্তপোক্তভাবে আবারও একবার বিয়ে হলো দুজনের। মায়া মনে করল হৃদ ওকে উপকার করেছে, বিশাল বড় উপকার। কিন্তু মায়া ঘুণাক্ষরেও টের পেল না সেই উপকারী মানুষটা আবারও একবার ওর স্বামী হয়ে বসে আছে। দুজনের বিয়ে শেষ হতেই হৃদ আসিফকে দিয়ে মায়াকে কলেজে পাঠালো। তারপর সে কাবিননামা সাইন করে সবাইকে বিদায় জানালো। বিয়ের ডকুমেন্ট হিসেবে প্রত্যেকটি কাগজ তার কাছে 1 কপি করে রাখলো। হৃদ তীক্ষ্ণ নজরে সেগুলো পরখ করতে লাগলো কফিতে চুমুক দিতে দিতে। তার হাতের এই কফিটা মায়াই বানিয়েছিল যাওয়ার আগে। সে বলেছিল মায়াকে চলে যাওয়ার আগে হৃদকে আরও 1 কাপ কফি বানিয়ে দিতে। মায়া কোনো কথা ছাড়াই করেও দিয়েছে। হৃদ সূক্ষ্ম নজরে বিয়ের রেজিস্ট্রি পেপারগুলো দেখতে লাগলো বারবার। কাল মায়া কথাগুলো ওইভাবে না বললে হৃদ হয়তো আজকে বিয়েটা করতো না। কাল মায়া হৃদের চোখে আঙুল দিয়ে বুঝিয়েছিল তার কাছে কোনো সাক্ষ্য প্রমাণ নেই দুজনের বিয়ের।
আসলেই ছিল না। হৃদ কোনোভাবেই বিয়েটা হয়েছিল বলে প্রমাণ করতে পারত না। সেজন্যই তোড়জোড় করে আজকে বিয়েটা করে নিল হৃদ। এখন হৃদের কাছে প্রমাণ আর প্রমাণ। হৃদ সূক্ষ্ম চোখে আরও একবার কাগজগুলোয় চোখ বুলালো। তার বউ বোকা হলেও মাঝে মধ্যে কাজের কথা বলে বেড়ায়। তাকে বিয়ের আইডিয়া দেওয়াটা জোশ ছিল। কলেজে ঢুকতে ঢুকতে মায়ের 9টা বেজে গেল। আসিফ হৃদের গাড়ি করে মায়াকে এইটুকু পথ দিয়ে গেল। এতক্ষণে কলেজে বেশ ভালোই আনাগোনা হয়েছে স্টুডেন্টদের। জুই এখনও কলেজে আসেনি, হয়তো একটু পর আসবে। তবে শ্রেয়াকে দেখা গেল কলেজ চত্বরেই। অবাক চোখে মায়ের দিকে তাকিয়েছিল সে। হয়তো বোঝার চেষ্টা করছিল মায়ের হৃদের গাড়িতে কিভাবে আসলো। মায়া প্রথমে বুঝল না শ্রেয়ার দৃষ্টির কারণ, কিন্তু তারপরে ঠিকই বুঝল যখন শ্রেয়া মায়াকে নিয়ে প্রশ্ন করছিল সে কিভাবে হৃদের গাড়িতে আসলো। মায়া খুব স্বাভাবিকের ন্যায় জানালো সে হৃদের সাথে দেখা করতে গিয়েছিল, সেজন্য হৃদের গাড়ি করে আসা। তবে মায়া বিস্তারিত ভেঙে বলল না শ্রেয়াকে। শ্রেয়াও বিস্তারিত জানার আগ্রহ দেখালো না, বরং শ্রেয়া যেটা জানার আগ্রহ দেখালো সেটা হলো, তোর হৃদ ভাইকে কেমন লাগে মায়া? দুই বান্ধবী কলেজ ভবনের 2য় তলার করিডোরে দাঁড়িয়ে। পরীক্ষা 10টায়, জলদি আসায় তাই আপাতত ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে। শ্রেয়ার কথায় মায়া করিডোরের রেলিংয়ের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে শ্রেয়ার দিকে কপাল কুঁচকে তাকালো। লহাময় গলায় শ্রেয়ার প্রশ্নটা শুধরে জানতে চাইল, কেমন লাগে মানে কি? কি বোঝাতে চাইছিস? ঠিকঠাক প্রশ্ন কর, তারপর না হয় উত্তরটা আশা করিস। মায়ের কথায় কিঞ্চিত বিরক্ত হলো শ্রেয়া। তারপরও মায়াকে বোঝাতে চেয়ে বলল, ঠিকঠাক প্রশ্নই তো করলাম। ছেলে হিসেবে হৃদ ভাইকে তোর কেমন লাগে? শ্রেয়ার প্রশ্নে মায়ের কুঞ্চিত কপালের ভাঁজ শিথিল হলো। বেশ অবজ্ঞা করেই বলল, কেমন আবার লাগবে? 8-10টা ঠিকঠাক মানুষের মতোই লাগে। তবে ওনার রাগ অহংকার সাথে সাথে লোকটা একটু বেশিই সুন্দর। এত সুন্দর মানুষের বউগুলোর কপাল খারাপ হয়, বুঝলি? সুন্দর পুরুষগুলা বউকে ভালোবাসতে চায় না, কারণ তাদের নিজের রূপের অহংকারই শেষ হয় না। সেখানে বউদের রূপ তো ডাল ভাত, বুঝলি? এই সুন্দর পুরুষগুলা বাইরে নজর দেয় বেশি। বিয়ের পর পরকীয়ার সম্পর্ক কিন্তু এদের দিয়েই হয়। যদিও সবটা আমার ব্যক্তিগত মতামত, তবে এই কারণে আমার সুন্দর পুরুষে অ্যালার্জি, সহ্য হয় না। আমি তো নিজের জন্য পারফেক্ট কালো পুরুষই নির্বাচন করব, যে আমার রূপের প্রশংসা করতে করতে পঞ্চমুখ থাকবে, সারাক্ষণ আমার আঁচল ধরে ঘুরবে আর বলবে, বউ আমাকে একটু ভালোবাসো তো, দেখো তোমার ভালোবাসায় আমি কাঙাল হয়ে যাচ্ছি দিন দিন। ভালোবাসায় এত কৃপণতা করলে চলে বলো? তারপর যেদিন আমি একটু রাগটাগ করব, সেদিন সে এসে বলল, বউ ধরো তো এই পড়া পানিটা খাও, পীর বাবার থেকে এনেছি তোমার জন্য। এই পড়া পানিটা খেলে তুমি আর রাগটাগ করবে না, বরং আমাকে বেশি বেশি ভালোবাসবে। এটা ভালোবাসাবাসির পানি পড়া, তুমি বরং খাও, খাও তো। মায়ের ব্যক্তিগত মতামত আর স্বামীকে নিয়ে অদ্ভুত সব কথাবার্তায় হতভম্ব হয়ে গেল শ্রেয়া। বলল, ভালোবাসার জন্য বুঝি কেউ পানি পড়াও খাওয়ায়? মায়ের দৃঢ় গলার উত্তর তখনই আসলো, অবশ্যই সম্ভব। সোলমেট বুঝিস? বিবাহিত জীবনে যারা সোলমেট পায় তাদের দেখবি এমন ছোট বড় সব পাগলামই করে বেড়ায় পার্টনারদের জন্য। তাই আমিও আল্লাহর কাছে নিজের জন্য একটা সোলমেট চাই, সে যেমনই হোক, কিন্তু আমার সোলমেট হোক। আমার বিশ্বাস আমি পাবো। আর সেজন্য সোলমেট হিসেবে নিজের জন্য একটা কালো ছেলেকে চাই। নয়তো দেখা যাবে হৃদ খানের মতো সুন্দর কোনো পুরুষ যদি স্বামী হিসেবে কপালে জোটে, তখন জামাই আমার পেছনে পেছনে নয়, বরং আমাকে আমার জামাইয়ের পেছনে পীর বাবার পানি পড়া নিয়ে ঘুরতে হবে, তার ভালোবাসা বাড়ানোর আশাই, বুঝলি? মায়ের চিন্তাভাবনার ধরন সবসময় সবার থেকে অদ্ভুত হয়। যেখানে সবাই নিজের জন্য পারফেক্ট হৃদ খানের মতো জামাই চায়, সেখানে মায়া এভাবে হৃদ খানকে অবজ্ঞা করছে, যেন হৃদ সুন্দর হয়ে পাপ করে ফেলেছে। মায়ের মতে হৃদের মতো তুচ্ছ জিনিস আর হতেই পারে না। শ্রেয়া আগ্রহ নিয়ে জানতে চাইল, আচ্ছা ধর তোর ওই নিখোঁজ জামাই যদি কোনোভাবে হৃদ ভাইয়ের মতো সুন্দর কোনো পুরুষ হয়, তাহলে কি করবি? শ্রেয়ার কথায় মায়া আবারও দৃঢ়তা দেখিয়ে বলল, হবে না, আমার জামাই হৃদ খানের মতো অত সুন্দর হবেই না। লোকটাকে আমি সেই দিন রাতে আধারে যদিও অতটা দেখিনি, তবে আমি গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি সে এত সুন্দর হবে না। আমার জামাই লম্বা সম্বা বলিষ্ঠবান কালো কোনো পুরুষ হবে, দেখিস, একদম আমার মনের মতো। মায়ের কথায় খানিকটা অসন্তুষ্টির গলা ঝেড়ে শ্রেয়া বলল, না দেখে এমন গ্যারেন্টি ওয়ারেন্টি দিচ্ছিস কিভাবে তুই? যদি সত্যি সত্যি সে হৃদ ভাইয়ার মতো সুন্দর কোনো পুরুষ হয়, তাহলে কি করবি? জামাই সুন্দর বলে ছেড়ে দিবি? হ্যাঁ? এবার মায়ের গলার দৃঢ়তা নুইয়ে আসলো, কণ্ঠ খাদে এনে বলল, এমন ছোটখাটো বিষয়ে জামাই ছাড়লে হবে বলতো? শত হলেও বউ হই আমি তার। দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবার পড়া পানি খাওয়াবো, এই আর কি। স্বামীর প্রসঙ্গ আসতেই মা কেমন গলে গিয়ে পল্টে নিল কথায় কথায়। মায়ের কথায় একটা অন্ধলোকও বলে দিতে পারবে মা ওর স্বামীকে কতটা চায়। আচ্ছা, যদি কখনো এমন হয় যে মায়ের ভালোবাসার স্বামী মায়ের কোনো অপছন্দের মানুষ বের হলো, তখন কি এই ভালোবাসা থাকবে মায়ার, যেমনটা এখন দেখাচ্ছে স্বামীর জন্য?
শ্রেয়ার মনে বেশ কৌতূহল জাগলো। আচ্ছা, মায়া তো হৃদ ভাইয়াকে অপছন্দ করে, তাহলে শ্রেয়াকে হৃদ ভাইয়াকে দিয়ে একটি উদাহরণ দিবে মায়াকে? মায়া কি উত্তর দেয় অন্তত জানতে পারবে শ্রেয়া। আচ্ছা মা, এমনি ধর, জাস্ট কথার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, যদি এমন হয় তোর নিখোঁজ স্বামী কোনোভাবে তোর অপছন্দের হৃদ খান বের হলো, তাহলে তুই কি করবি জানার পর? মায়া ভাবলো না, এক মুহূর্ত চট করে উত্তর দিয়ে বলল, প্রথমত সে হবে না, নো চান্স। তারপরেও যদি মনে করতে বলিস, তাহলে যেটা স্বাভাবিক সেটাই করব, বিচ্ছেদ। মানে তালাক? হ্যাঁ। তুই যে এতটা ভালোবাসিস সেটা ভুলে যাব। যদি ভাইয়া ছাড়তে না চায়, ছাড়িয়ে নেব। তারপরেও ভাইয়ের সাথে থাকবি না? না। মায়ের দৃঢ় গলার কথাটা শ্রেয়া শুনে বুঝতে পারলো মায়া আসলেই হৃদকে পছন্দ করে না, কোনোভাবেই না। এজন্য অযৌক্তিকভাবে হৃদ ভাইয়ের উদাহরণ দেওয়াটা হয়তো শ্রেয়ার ঠিক হয়নি। শ্রেয়া বলল, তোর এত অপছন্দ কেন হৃদ ভাইকে? তাকে অপছন্দ করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো, হৃদ খান কখনোই আমার ব্যক্তিগত ওই মানুষটা হিসেবে আমার কল্পনাতে আসেনি। শ্রেয়া বেশ হেসেই উড়িয়ে দেওয়ার মতো করে মায়ের পাশ ঘেঁষে করিডোরে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোর হৃদ ভাইকে পছন্দ না, অথচ আমি তার কাজিন হই। আমার চোখে দেখা কত মেয়ে যে হৃদ ভাইয়ের জন্য মুখিয়ে থাকে। আমি স্কুলে গেলে সিনিয়র আপুরা পর্যন্ত হৃদ ভাইয়াকে চিঠি দিত আমাকে দিয়ে। আমি কখনোই ওই চিঠিগুলো হৃদ ভাইয়াকে দিতাম না, থাপ্পড় খাওয়ার ভয়ে। রাস্তায় ডাস্টবিনে ফেলে দিতাম, আর আপুদের গিয়ে বলতাম হৃদ ভাই ছিঁড়ে ফেলে দিয়েছে। তাছাড়া তুই এখন হৃদ ভাইদের নতুন আত্মীয় হয়েছিস, একটু আশেপাশে চোখ ঘোরালে অবশ্যই দেখবি কত মেয়ে ভাইয়াকে চায়। এমনকি আমার কাজিন হৃদ ভাইয়ের খালাতো বোন শশিয়াপুর ক্রেজ তো তুই এখনো দেখিসনি। বাপ রে, দেখলে তুই অবশ্যই শকড হবি। আমি এখন বলবো না, তুই অবশ্য নিজের চোখেই দেখতে পাবি দ্রুত। তাছাড়া আমি যতটুকু জানি, হৃদ ভাই আর শশিয়াপুর মধ্যে নাকি প্রেম প্রেম সম্পর্ক আছে, পারিবারিকভাবে বিয়েও ঠিক, হয়তো সামনে হয়েও যাবে। অথচ তুই বলছিস হৃদ ভাইকে তোর পছন্দ না। তোর জায়গায় আমি হলে এমন সুন্দর বিয়ের উপর ক্রাশ খেয়ে তার প্রেমে উষ্ঠা খেয়ে পড়তাম সেই কখন। কিন্তু তুই তো ইন্টারেস্টই দেখাচ্ছিস না। হৃদের প্রেম ভালোবাসা সম্পর্কের কথা শুনেও মায়ের তেমন ভাবান্তর হলো না, বিষয়টা পাত্তাই দিল না। যেহেতু হৃদকে ওর পছন্দ না, তাই হৃদের প্রেম বা বিয়ে নিয়ে ওর মাথা ব্যথা নেই। মায়ের হৃদের প্রেমের সম্পর্কটা স্বাভাবিকভাবেই ধরে নিল আর বলল, আসলে বিষয়টা ইন্টারেস্টেড না, বিষয়টা ভালোবাসার। হৃদ খান আমার জীবনে আসার আগে থেকেই আমি বিবাহিত ছিলাম, এবং ততদিনে নিখোঁজ স্বামীকে মন দিয়েও বসে আছি। সেজন্য আমার কখনোই ওই প্রেম প্রেম চোখে হৃদ খানকে বা অন্য কোনো ছেলেকেই দেখা হয়নি। 8-10টা সাধারণ মানুষের মতোই হৃদ খানকে দেখে আসছি। আমি যদি বিবাহিত না হতাম, তখন হয়তো সুন্দর বিয়ে হিসেবে হৃদ খানের রূপে গলে পানি পানি হতাম। কিন্তু আফসোস, আমি অলরেডি একজনের প্রেমে গলে বসে আছি, সেখানে অন্য কেউ ঢোকার নো চান্স বেবি। মায়ের পরীক্ষা শুরু হয় 10টায়। স্বাভাবিকের ন্যায় জুয়ের হাতে বকাঝকাও শুনতে হয়েছিল মায়াকে। কিন্তু শ্রেয়ার সাথে মায়া সকালে বের হয়েছিল, এমনটা শ্রেয়া বলায় এই যাত্রায় বেঁচে যায় মায়া। নয়তো আজ জুই মায়ের নামে বিচার তুলত আরিফের কানে। দিন দিন মায়া যেন কেমন বেপরোয়া আচরণ করছে স্বামীর খোঁজে, যেটা মায়ের জন্য মোটেও ঠিক নয়। এই তো এখনো মায়া এক অপ্রত্যাশিত কাজ করে বসল। পরীক্ষা চলাকালীন কি মনে হওয়াতে তাড়াহুড়োয় মায়া খাতা জমা দিয়ে বের হয়ে গেল সবার আগে আগে। অথচ পরীক্ষা তখনও ঘন্টাখানেক সময় বাকি আছে। ক্লাসের সবাই পরীক্ষা দিচ্ছে, আর মায়া তাড়াহুড়ো করে স্যারকে খাতা জমা দিয়ে ফাইল নিয়ে বের হয়ে গেল অসুস্থতার দোহাই দিয়ে। অথচ জুই জানালা দিয়ে ঠিক দেখছে মায়া দৌড়ে কলেজের গেট দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। জুই রাগে দাঁতে দাঁত পিষল। কাল কোচিং থেকে আর আজ পরীক্ষার হল থেকে মায়া বেরিয়ে গেল অসুস্থতার বাহানা দিয়ে। নিশ্চয়ই মায়া কোথাও কিছু ঝামেলা পাকাচ্ছে, নয়তো এমন অদ্ভুত আচরণ কেন করবে? জুইয়ের সন্দেহ বাড়ে। পরীক্ষা শেষ করেই জুই মায়াকে ধরে বেঁধে সবকিছু প্রশ্ন করবে, জানতে চাইবে কেন 2 দিন ধরে এমন অদ্ভুত আচরণ করছে, কেন পরীক্ষাগুলো খারাপ করছে ইচ্ছাকৃতভাবে। মায়া হন্তদন্ত হয়ে রিকশায় উঠে বসল হৃদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। মায়া অস্থির নেই ছটফট করছে রিকশায় বসে। মায়া এত বড় কুৎসিত কাজটা কিভাবে করলো? নিজের স্বার্থের জন্য স্বামীকে খুঁজতে গিয়ে তারই একটা কিডনি বিক্রি করার অনুমতি দিয়ে আসলো হৃদ খানকে। এটা অন্যায় থেকেও জঘন্য পাপ হয়েছে মায়ার। কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না, শুধু ভালো রাখার দোয়া করা যায়। মায়া তো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে, তাহলে লোকটার এত বড় ক্ষতি কিভাবে করলো মায়া? ওর বুক কাঁপলো না? মায়া কি আদৌ ওর স্বামীকে ভালোবেসেছে? যদি ভালোবাসতো তাহলে এমনটা মায়া কখনোই করতে পারতো না। ওর স্বামীর অগোচরে তীব্র অপরাধ বোধে মায়ের রিকশার মধ্যেই ঝরঝর করে কেঁদে উঠল। যে লোকটাকে ও এখন পর্যন্ত দেখেনি, সেই লোকটাকে কত বড় বিপদে ফেলে দিল। সোজা কিডনি বিক্রি করে দিল তার অগোচরে। মায়া কি আদৌ ভালো বউ?
ওর মতো জঘন্য বউ কেউ হতে পারে না এই দুনিয়ায়। মায়ের সর্বোচ্চ নিকৃষ্ট বউ হলো ওর স্বামীর। মায়ের হঠাৎ কান্নায় রিকশা চালক চমকে পিছনে তাকালো। গাড়ির গতি কমিয়ে মায়াকে কিছু জিজ্ঞেস করতে চাইলে মায়া চোখ মুছতে মুছতে রিকশাওয়ালার উদ্দেশ্যে বলল, চাচা একটু দ্রুত চালাবেন গাড়িটা। রিকশা চালক আর প্রশ্ন করল না মায়াকে, বরং তিনি মায়ের কথায় স্বাভাবিকের ন্যায় থেকে দ্রুত গাড়িটা টানলো মায়ের দেওয়া ঠিকানায়। মায়ের রাস্তার পথের দিকে তাকালো, হৃদকে আশেপাশে দেখা যায় কিনা তা দেখতে। মায়াকে আজ সকালে আসিফ কলেজে ড্রপ করার সময় বলেছিল ওরা আজ ঢাকায় ব্যাক করবে। এবার ফিরতে মাস দুয়েক সময় নেবে। হৃদ দেশের বাইরে যাওয়ার কথা। এমতো অবস্থায় যদি মায়া এখন হৃদের কাছে পৌঁছানোর আগেই হৃদ চট্টগ্রাম ছেড়ে চলে যায়, তাহলে মায়ের আর নিষেধ করা হবে না যে ওর স্বামীর কিডনি দিয়ে কোনো ডিল করতে চায় না ও। মায়াকে যেন সকালের উকিলের দেওয়া ডিলের কাগজগুলো ফেরত দেয় এটাও বলবে। মায়া এখন আর ওর স্বামীকে খুঁজবে না। যেদিন মায়া 2 লাখ টাকা জোগাড় করতে পারবে সেই দিন খুঁজবে, নয়তো থাক। মায়া এবার নিজেই খুঁজে নেবে ওর স্বামীকে। তারপরও হৃদের সাথে স্বামীর কিডনি নিয়ে কোনোরূপ ডিল করবে না। মানে করবেই না। এই যাত্রায় মায়ের ভাগ্য ভালো হওয়ায় রিকশা থেকে নেমেই হৃদের বিল্ডিংয়ের নিচে আসিফকে দেখলো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো অল্পক্ষণেই চলে যাবে। আসিফের সঙ্গে ড্রাইভার সহ আরও 10-12 জনের মতো ছেলে পেলে দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া। মায়া সেই দিকে এগিয়ে যেতেই রাহাত সালাম দিল। আসিফ মায়াকে এই অসময়ে দেখেও কিছু বলল না, বরং মায়া কিছু বলার আগেই আসিফ স্বাভাবিকের ন্যায় জানালো হৃদ ওপরে আছে এবং রেডি হচ্ছে। মায়া সিঁড়ি ভেঙে দ্রুত ওপরে উঠল। দরজা নক করতে দেখলো ভেতর থেকে দরজাটা খোলা। হয়তো হৃদ বেরিয়ে যাবে বলে লাগায়নি। মায়া চাপানো দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দেখলো হৃদ সোফায় বসে জুতা পরছে। কারো উপস্থিতি টের পেতেই হৃদ বেখেয়ালিভাবে চোখ তুললেই দৃষ্টি মিলল মায়ের সাথে। মায়াকে এই অসময়ে দেখে খানিকটা কপাল কোঁচকালো। তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তড়াক করে তাকালো দেয়ালের ঘড়ির দিকে। এক পলক সময়টাও দেখে নিল। মাত্র দুপুর 12টা 5 মিনিট। তার মানে মায়ের পরীক্ষা এখনো শেষ হয়নি, রানিং। তাহলে এই মেয়ে এই অসময়ে পরীক্ষা রেখে হৃদের বাসায় কি করছে? হৃদ পুনরায় নিজের জুতা পরতে পরতে বলল, কি চাই? আমি সকালে আমাদের মধ্যকার ডিলের কাগজপত্র ফেরত চাই ভাইয়া। আমার স্বামীর ক্ষতি করে কোনো কিছুই করব না আমি। আপনি আমাকে সকালের কাগজগুলো ফেরত দিন প্লিজ। আপাতত কোনো চুক্তিতেই যেতে চাই না আমি। যেদিন আপনার চাওয়া টাকাগুলো জোগাড় করতে পারবো সেই দিন ওই লোকটাকে খুঁজবো, নয়তো না। তারপরেও আমি আমার স্বামীর কিডনি দিয়ে কোনো রকম চুক্তিতে জড়াবো না। মায়া হৃদের দিকে এগিয়ে আসতে আসতে দৃঢ়তা দেখিয়ে কথাগুলো বলল। হৃদ জুতা পরতে পরতে মায়ের কথাগুলোর যথার্থ অর্থ বুঝতে চাইল। ডিলের নাম করে হৃদ যে সকালে মায়াকে কায়দা করে কাগজগুলোতে সাইন করিয়ে নিয়েছিল, তার সবগুলোই তো ছিল তাদের বিয়ের রেজিস্ট্রি পেপার আর কিছু বিয়ের সত্যায়িত প্রমাণপত্র। কোনো কিছুই তো চুক্তিপত্র ছিল না। এখন এই বোকা মেয়েকে কে বোঝাবে সেই কথা? এই নারী বুঝবে? হৃদ কি এখন নিজের কিডনি বিক্রি করবে নাকি? আজব। হৃদ মায়ের কথায় তেমন পাত্তা দিল না। শুনতে না পাওয়ার মতো করে সুচ পরে উঠে দাঁড়ালো। মায়াকে আদেশ করে বলল, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসো। হৃদের হুটহাট আদেশে মায়ের বিরক্তির সাথে সাথে উপচে পড়া রাগও হলো। মায়ের সিরিয়াস মোমেন্টে হৃদের হেয়ালি আদেশ ওর গা জ্বলে উঠল রাগে। তারপরেও সেটা চেপে গেল, প্রকাশ করল না। কারণ এই মুহূর্তে মায়ের হৃদের কাছে ধরা। ডিলের কাগজগুলো নিতে হলে অবশ্যই মায়ের হৃদের আদেশগুলো শুনতে হবে। মায়া তাড়াহুড়োই হৃদের দিকে না গিয়ে উল্টো হাঁটল কিচেনের দিকে। মায়াকে কিচেনের দিকে যেতে দেখে হৃদ পকেটে হাত গুজল। ছোটখাটো একটা নীল ডায়মন্ডের বক্স বের হয়ে আসলো তাতে। সকালে দুজনের বিয়ে হয়েছে, অথচ হৃদের এখনও মায়াকে তেমন কিছুই দেওয়া হয়নি। কাবিননামার মূল্য যদিও উসুল করে বিয়েটা করেছিল, কিন্তু এত কিছু আপাতত বউকে বলা যাবে না। দেখা যাক এই লুকোচুরির খেলাটা আর কতদিন এইভাবে চলে। এই হাইড অ্যান্ড সিক খেলার শুরু তার বউ করেছিল, এবার শেষটাও তার বউকেই করতে হবে। হৃদ এই ব্যাপারে কোনো সাহায্য করবে না বউকে। যেভাবে হারে গিয়েছিল হৃদকে না বলে, ঠিক সেইভাবেই বউ তাকে খুঁজে বের করবে। ততদিন হৃদ শুধু তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে এই বিষয়ে। হৃদ হাতের বক্সটার দিকে এক পলক তাকালো। বউকে দেওয়ার জন্য আপাতত 2টা জিনিস আছে হৃদের কাছে। তার মধ্যে একটা হলো তার হাতের এই বক্স, কিন্তু সেটা এই মুহূর্তে দিতে গেলে তার বউ বেশ উল্টাপাল্টা প্রশ্ন করবে তাকে, যার উত্তর এই মুহূর্তে হৃদের কাছে নেই। হাতের মুঠোয় বক্সটা চেপে হৃদ সামনে তাকালো। মায়াকে দেখলো হৃদের জন্য পানি নিয়ে এগিয়ে আসতে। দুজন মুখোমুখি হতেই মায়া হৃদের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে আওড়ালো, নিন খাও। হৃদের আদেশে মায়া চমকে উঠে অবুঝ গলায় শুধালো, আমি আমি কেন? এটা তো আপনার জন্য, আপনি খান, নিন কুইক। মায়া একটু আমতা আমতা করলো। তারপর হৃদের আদেশ অনুযায়ী তরতর করে গ্লাসের সবটুকু পানি এক চুমুকে শেষ করে হাতে নিল গ্লাসটা। ঠান্ডা পানি গলা দিয়ে নামার সময় মায়ের মনে হচ্ছিল এই মুহূর্তে এই পানিটুকু সত্যিই মায়ের বড্ড দরকার ছিল। তৃষ্ণায় কেমন গলা শুকিয়ে গিয়েছিল।
টেনশনে, দুশ্চিন্তায় আর অস্থিরতার জন্য মা এতক্ষণ যাবৎ ঠাহর করতে পারেনি। কিন্তু হৃদ কিভাবে টের পেল মায়ের তৃষ্ণায় শুকিয়ে যাওয়া গলা সম্পর্কে? মায়ের জানা নেই, আর না জানতে চায়। তবে এই মুহূর্তে হৃদকে একটা ধন্যবাদ দেওয়া দরকার বলেই মা ছোট করে বলল, ধন্যবাদ। হৃদ হালকা ঝুঁকে সোফার টেবিলের ওপর থেকে ফ্ল্যাটের চাবির রিংটা হাতে নিতে নিতে মায়ের মুখে ধন্যবাদ শব্দটা শুনল। তাতে হ্যাঁ বা না তেমন কিছুই বলল না সে। কেবল চাবির রিং থেকে একটা এক্সট্রা চাবি খুলে হাতে নিল, আর সেটা মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, এটা তোমার, টেক দিস। বিষণ্ণে মায়া চমকিত চোখে হৃদের হাতের দিকে তাকিয়ে নিজের হাতের পানির গ্লাসটা টেবিলের ওপর রেখে চাবিটা নিল। বড় সাইজের একটা চাবিকাঠি। সেটা উল্টে পাল্টে দেখে হৃদের উদ্দেশ্যে বলল, এটা কিসের চাবি? এই ফ্ল্যাটের। তো এটা আমাকে দিচ্ছেন কেন? এটা দিয়ে আমি কি করব? এই চাবির গুরুত্ব ও মূল্যায়ন দুটোই তুমি ভবিষ্যতে বুঝতে পারবে, প্রয়োজন পড়বে তোমার। হৃদের সিরিয়াস কথাটাও মায়ের নিকট কেমন হেয়ালি ঠেকল। সে বুঝল না বিষয়টা। ভবিষ্যতে মায়ের হৃদের ফ্ল্যাটের কি এমন প্রয়োজন পড়বে? আশ্চর্য! অনিচ্ছা সত্ত্বেও মায়ের নিজের পরীক্ষার ফাইলের ভেতরে চাবিটা ঢুকিয়ে রাখল। আপাতত এই চাবি নিয়ে হৃদের সঙ্গে কথা বাড়াতে চায় না। সেটা আর কি এমন জিনিস? লোহার একটা ছোট পদার্থ, ফেলে দিলেই শেষ। হৃদের হাতে মায়ের জন্য আনা দ্বিতীয় উপহারের বক্স সেটা আর দিল না, বরং অতি সন্তর্পণে পকেটে ঢুকিয়ে ফেলল। হঠাৎ মনে হওয়ার মতো তাড়াহুড়ো করে মায়া বলল, ভাইয়া প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন, আমি কোনো ডিল করতে চাই না। মায়ের কথায় হৃদ বাম হাতে সময়টা দেখে নিয়ে পকেটে হাত গুজতে গুজতে বলল, তুমি কিছু বললে যে সেটা আমাকে শুনতে হবে এমন তো ডিল হয়নি। কাগজপত্রগুলো অলরেডি কোর্টে সাবমিট করা হয়ে গেছে, ডিল ক্যান্সেল করা যাবে না। তুমি এখন আসতে পারো, আমি বেরোবো। হৃদ মায়াকে কৌশলে এড়াতে চেয়েছিল তাড়িয়ে দিয়ে, কিন্তু মায়া বের হলো না। স্বামীর জন্য মায়ের ছটফট অস্থিরতা হৃদের চোখে পড়ার মতো ছিল। বইয়ের এত ভালোবাসা, এত অস্থিরতা সব তো হৃদের জন্যই, তাই না? হৃদের ভেতরটা হঠাৎ পৈশাচিক আনন্দে শীতল হলো। অনাকাঙ্ক্ষিতভাবে কারো দিশেহারা ছটফটে কারণ হতে পেরে হৃদ ভেতরে অদ্ভুত আনন্দ বোধ করল। খুব কাছ থেকে মায়ের ছটফট দেখতে পাচ্ছে হৃদ, আর সেটাই যেন হৃদের পৈশাচিক আনন্দের কারণ হলো। কিন্তু হৃদের এই পৈশাচিক আনন্দ বেশিক্ষণ টিকল না মায়ের পরবর্তী আচরণে। হৃদ ডিল ক্যান্সেল করতে অস্বীকার করায় দিশেহারা হলো মায়া। ঝরঝর করে কেঁদে উঠে তৎক্ষণাৎ হৃদের পায়ে পড়ল। দুই হাতে হৃদের পা চেপে ধরে আকতি মিনতি করে বলল, ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া, আপনার পায়ে পড়ছি আমি, প্লিজ আমাকে কাগজগুলো ফেরত দিন। লোকটা এইসবের কিছুই জানে না। আমি লোকটার কোনো ক্ষতি করতে ডিল করিনি। আমার দ্বারা ওনার কোনো ক্ষতি হলে সেটা আমি সহ্য করতে পারবো না, মরে যাব। ভাইয়া প্লিজ লোকটার কোনো ক্ষতি করবেন না, লোকটার কিডনিও নেবেন না। প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন, প্লিজ ভাইয়া প্লিজ। হৃদ হতভম্ব, ভীষণ হতবাক, স্তব্ধার নাই হতবুদ্ধি হয়ে ঠাই জায়গায় দাঁড়িয়ে। মায়া হুট করে হৃদের পায়ে পড়ে যাবে এমনটা হৃদের ঘুণাক্ষরেও ধারণাতে ছিল না। মায়ের কান্না আহাজারিতে হৃদের মনটা হুট করেই কেমন নরম আর শীতল হয়ে গেল। বইয়ের ভালোবাসায় ভেতরটা ঠান্ডা অনুভব করল। হৃদ ভাবল সে হয়তো একটু বেশিই করে ফেলেছে। বইয়ের অনুভূতি নিয়ে খেলা ঠিক হয়নি, সত্যি বলে দেওয়া উচিত ছিল। হৃদ কোমল হাতে মায়ের বাহু চেপে দাঁড় করালো। মায়া তখনও হৃদের মুখোমুখি দাঁড়িয়ে হাত জোর করে আকতি মিনতি করছে ওর স্বামীর কোনো ক্ষতি না করতে, ডিলের কাগজগুলো মায়াকে ফেরত দিয়ে দিতে। হৃদ ঠোঁট গোল করে ভেতরকার অস্থির নিঃশ্বাস ছাড়ল। কপালের একপাশ চুলকে ক্রন্দনরত মায়ের মুখটার দিকে তাকালো। স্বামী হিসেবে হৃদ নিজের পরিচয় এই মুহূর্তে দিলে মায়া সেটা কিভাবে গ্রহণ করবে তাও খানিকটা ভাবল। হৃদ নিজের সংশয় দূর করে মায়ের হিজাবের ওপর দিয়ে মাথায় নিজের ডান হাতটা রাখল। স্বামী হিসেবে অধিকার খাটিয়ে এই প্রথম হৃদ মায়াকে স্পর্শ করল। যত্ন নিয়ে একটু মায়ের মাথায় আদুরে হাতটা বুলিয়ে দিল। হৃদ আবারও একই অস্থিরতায় চাপা নিঃশ্বাস ফেলে বলল, যাকে স্বামী হিসেবে খুঁজছ তাকে খোঁজা বাদ দিয়ে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করলে চলবে না তোমার? হৃদের কথাটা শেষ করতে যতটুকু দেরি হলো ব্যাস এতটুকুই, কিন্তু মায়ের রিয়াকশন দেখা গেল তৎক্ষণাৎ। মুহূর্তের মাঝেই হৃদের হাতটা ঝাড়া দিয়ে মাথার উপর থেকে ফেলে দিল তীব্র রাগে। তেতে উঠে বলল মায়া, আমি আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, উপদেশ নয়। তৃতীয় পক্ষ হয়ে একদম আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করবেন না। আমি কাকে খুঁজবো কাকে খুঁজবো না সেটা আমার ব্যক্তিগত মতামত হবে, আপনার না। আমাকে দুর্বল ভেবে একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। আমি ওই টাইপের মেয়ে নই যারা আপনার রূপ আর টাকা পয়সা দেখে আপনার পেছন পেছন ঘুরবে। আর না আমার ভালোবাসা এত ঠুনকো যে কারো কথায় আমি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করব। একদম নিজের লিমিটে থাকবেন, আমার আপনাকে পছন্দ না। মায়ের রাগ, মায়ের দৃঢ়তা হৃদকে মুগ্ধ করার কথা ছিল, কিন্তু হৃদ মুগ্ধ হতে কেউ নড়ে উঠল। হৃদ যে মায়াকে বোঝাতে চেয়েছিল সে মায়ের স্বামী হয়,
এই কথাটা তো মায়া মানতেই নারাজ। বিশ্বাস করবে কখন? হৃদের মস্তিষ্ক হঠাৎ জ্বলে উঠল কিছু একটা আপত্তি জানিয়ে। মায়া নিজের স্বামীকে যতটা পাগল পাগল হয়ে ভালোবাসে, ঠিক ততটাই হৃদকে অপছন্দ করে। এতটাই অপছন্দ করে যে হৃদ মায়ার স্বামী হতে পারে এটা এই মেয়ে কল্পনাতেও রাখেনি। হৃদ তো শুধু প্রাথমিক অবস্থায় এই মেয়েকে একটু করে বোঝাতে চেয়েছিল হৃদ মায়ার স্বামী হতেও পারে, পুরোপুরি সত্যিটা বলেনি। অথচ মায়া অল্প কথা শুনেই রিয়াক্ট করলো। হৃদের কথাটা বিশ্বাস করা তো দূর, উল্টো ভুল বুঝে বসল। এই ভেবে হৃদ তার বউয়ের সুযোগ নিচ্ছে। আজব, সে সুযোগ নেবে কেন? মেয়েটি তার বউ হয়। যদি হৃদের কখনো মনে হয় তার বউকে তার দরকার, তাহলে সে সোজা বেডরুমে নিয়ে ফেলবে এই মেয়েকে। তারপরেও ভাওতাবাজি করে বউকে ছোবে না সুযোগ নেওয়ার উদ্দেশ্যে। এমন করার হৃদের দরকার নেই। হৃদের মনে তীব্র প্রশ্ন জাগলো, আচ্ছা এই মেয়ে যদি কখনো জানতে পারে হৃদ মায়ার স্বামী হয়, তখন কি করবে? এত এত ভালোবাসা থাকবে তো এই নারীর তার প্রতি? নাকি হৃদ এই নারীর স্বামী হয় বলে সে এত ভালোবাসাকে এক মুহূর্তেই ঘৃণায় রূপান্তর করবে, দূরে সরে যেতে চাইবে হৃদ থেকে? অসম্ভব। হৃদ এত সহজে ছেড়ে দেবে না বউকে। তাকে এত আগ্রহ নিয়ে পাগল বানিয়ে শেষে কিনা ছেড়ে যেতে দেবে এই নারীকে? অসম্ভব। জানে মেরে ফেলবে না সে এই নারীকে, তারপরেও ছাড়বে না। এতক্ষণের ভালো লাগাটুকু হুট করেই কেমন বিতৃষ্ণা ঠেকল হৃদের নিকট। মায়ের শক্ত অনলের দিকে তাকিয়ে হৃদ তেতু গলায় বলল, নিজের লিমিটেই আছি আমি। এমনটা যাতে না হয় তোমাকে নিজের লিমিট ক্রস করে একটা অপছন্দের মানুষের সাথে নিজের সারাটা জীবন শেয়ার করতে হলো। আপনার সাথে আমার একটা চকলেট পর্যন্ত শেয়ার করব না, সারা জীবন তো দূর। শুধু চকলেট নয়, নিজের সব কিছু আমার সাথে শেয়ার করবে তুমি, তাও স্বেচ্ছায়, আই প্রমিস। অসম্ভব। অসম্ভব বলতে কিছুই নেই। তোমার বাসরেও আমাকে পাবে, তোমার বাচ্চা কাচ্চার বাপও আমিই হব। এবার আউট। আপনার মতো নোংরা মানসিকতার মানুষ আমি জীবনেও দেখিনি। আমাকে চুক্তিপত্রের কাগজগুলো ফেরত দিন, আমি চলে যাব। মায়ের উল্টোপাল্টা কথায় হৃদের রাগ বাড়ছে। হৃদ দাঁত চেপে মায়াকে বলল, এই যাবে তুমি এখান থেকে? ভালো লাগছে না আমার। কোনো ডিলের কাগজ টাগজ দিব না আমি। যাও। তারপরেও যদি স্বামীর প্রয়োজন হয় তাহলে আমাকে দিয়ে কাজ চালাও, ফুল সার্ভিস দেব। তারপরেও বের হবে এখান থেকে। ভীষণ রাগ লাগছে আমার। কন্ট্রোল হারালে খুব ক্ষতি হবে তোমার। যাও। হৃদের কথায় মায়ের রাগান্বিত চোখে জেদ ধরে দাঁড়িয়ে রইল। হৃদের মতো এত খারাপ ভাষায় কেউ তাকে কুপ্রস্তাব দেয়নি আগে। মায়ের রাগটা যে কোথায় হচ্ছে বলা দায়। হৃদ মায়াকে যেতে না দেখে তেতে ওঠে। হৃদ বেশ বুঝতে পারছে মায়ের হৃদকে ভালোবাসে না। এমনকি ভবিষ্যতে স্বামী হিসেবে হৃদের পরিচয় পেলেও মায়ের যে এই ভালোবাসা থাকবে না সেটাও হৃদ বুঝতে পারছে। তাহলে এখন এত আগ্রহ নিয়ে এই নারী যে তাকে পাগল বানাচ্ছে সেটা কে দেখবে? হৃদ জাস্ট পাগল হয়ে যাচ্ছে এই নারীর জন্য। এই নারী আর কিছুক্ষণ হৃদের সামনে থাকলে নিশ্চিত সে রাগে কন্ট্রোল হারাবে। কি হলো, শুনতে পাওনি? দাঁড়িয়ে আছো কেন? যাও। তোমার এই নাটক দেখানো ভালোবাসা আমি অলরেডি বুঝে গেছি। আর কাহিনী করতে হবে না, যাও। আর হ্যাঁ, স্বামীর দেখা তুমি এই জীবনে আর পাবে না। মনে করো তোমার স্বামী মৃত, তাকে আমি মেরে ফেলেছি, এবার আমাকে গ্রহণ করো। হৃদের বাকি কথাটা শেষ করার আগেই মায়ের অনাকাঙ্ক্ষিত আক্রমণের শিকার হলো হৃদ। টেবিলের ওপরে রাখা সেই পানির গ্লাসটা তুলে মায়া হঠাৎ ছুঁড়ে মারল হৃদের দিকে। হৃদের অপরাধ, সে মায়ের স্বামীকে মৃত বলেছে। আকস্মিক ঘটনায় হৃদ নিজেকে সরানোর সুযোগ পায়নি। সে কেবল নিজেকে বাঁচাতে মুখের ওপর আড়াআড়ি হাত বাঁধল, যার দরুন মায়া ছুঁড়ে দেওয়া ভারী গ্লাসটা হৃদের হাতের কবজায় আর কপালে লাগলো। এতে করে হৃদের হাতের ঘড়ির কাঁচ ভেঙে মুহূর্তেই হাত কেটে রক্ত বেরিয়ে গেল। কপালটাও গ্লাসের কাঁচে লেগে আংশিক রক্ত গড়ালো। হৃদ মুখের ওপর হাত বেঁধে ঝুঁকে রইল কয়েক সেকেন্ড। মূলত পুরো বিষয়টা বুঝতে হৃদের কয়েক সেকেন্ড সময় লাগলো। যখন বুঝতে পারল বিষয়টি কি হয়েছে তার সাথে, ঠিক তখনই দপদপ করে তীব্র রাগে জ্বলে উঠল হৃদের মস্তিষ্ক। তাকে কেউ আঘাত করলে এটা সহ্য করতে পারে না সে। কন্ট্রোলের বাইরে চলে যায় তখন সবকিছু। মায়া না চাইতেও সেই কাজটি করে ফেলে। হৃদের চেপে রাখা রাগটা আরও বাড়িয়ে দিল নিজের অজান্তেই। কয়েক সেকেন্ডের নিস্তব্ধ পরিবেশটা হুট করেই কেমন অশান্ত তাণ্ডবে পরিণত হলো। সুন্দর ফকফকা ড্রয়িং রুমে ছড়িয়ে পড়ল অসংখ্য গাছের টুকরো। হৃদ রাগের বশে মুহূর্তের মাঝেই সোফার টেবিল মাথার ওপর তুলে আছাড় মারল সজোরে। তীব্র শব্দে অসংখ্য ভাঙা কাঁচ ছড়িয়ে পড়ল চারপাশে। মায়ের পায়েও বিঁধল সেই কাঁচের টুকরো কিছু। এবার রক্ত মায়ের পা থেকেও বেরোলো। ভয়ে মায়া মৃদু চেঁচিয়ে উঠল। হৃদের এত রাগের শিকার কখনো হয়নি। আতঙ্কিত মায়া কেঁদে উঠে ছিটকে দূরে সরতে চাইল হৃদের ভয়ে, কিন্তু তার আগেই হৃদের শক্ত থাবায় পিষ্ট হয় সে। মুহূর্তের মাঝেই হৃদের শক্ত হাত চালান হয় মায়ার গলায়। চোখের পলকেই সেই হাত মায়াকে ছিটকে ফেলল সোফার ওপর। ছটফট করা মায়া
দুই হাতে হৃদের হাতটা গলা থেকে ছাড়াতে চাইলে হৃদের হাতের বাঁধন আরও দৃঢ় হয়। মায়ার উরুর পাশে সোফায় হৃদ এক পা তুলে তাতে ভর দিয়ে মায়ের ওপর ঝুঁকে পড়ে রাগে রিডি করে দাঁত পিষতে পিষতে বলল, নাটক করিস? কাকে তেজ দেখাস তুই? এত আগ্রহ দেখিয়ে আমাকে পাগল বানিয়ে এখন আঘাত করিস? আমাকে চিনিস তুই? কি মনে হয় একটু নরম সরম হয়ে কথা বলেছি দেখে এমনি আমি ভালো মানুষ হয়ে গেলাম? আর তুই সেই সুযোগ বুঝে আমাকে আঘাত করবি? তোর বাপদাদার 14 গোষ্ঠীকে নখের ওপর তুলে মেরে ফেললেও কারো বাপের ক্ষমতা নাই ঠাহর পাওয়ার। সোজা গায়েব করে দেব আজই শেষবার। নেক্সট টাইম একই ভুল করবি তো তোর এই সুন্দর শরীরটা আগে ছিঁড়ে খাবো, তারপর তোর পরিবারের কাছে তোকে পার্সেল পাঠাবো, তাদের এটা জানাতে আমি কতটা খারাপ, মনে রাখিস।